তোমার মধ্যে যে হতাশা কাজ করছে, ট্রাস্ট মি, এটা সবার মধ্যেই কাজ করছে। তোমার কাছে মনে হইতেছে তুমি একলাই হতাশ, তুমি একলাই বোধহয় সাগরে পড়ে গেছো, কুলকিনারাহীন সাগরে, বাকি সবাই বোধহয় পড়াশোনা করে ফাটাই দিচ্ছে। বিশ্বাস করো, তুমি তোমার একলাকে নিয়ে ডিল করো আর আশেপাশে কয়েকজন সম্পর্কে জানো। আর আমি ভাই অনেক স্টুডেন্টদের নিয়ে ডিল করি, আমার আলকেমি বলি, শিখো বলি, অনেক স্টুডেন্ট আমার সাথে কথা হয়, ক্লাসে দেখা হয়, অনেকের সাথে আমার সরাসরি কথা হয়। তো কথা হচ্ছে যে প্রায় বলতে গেলে সবাই হতাশ, তুমি একলা না। তো এই জন্য যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, সবাই মোটামুটি হতাশ। তো তোমাকে আলাদা করে এই হতাশা তোমাকে নতুন করে হতাশা করবে না। তো আমি বলবো যে হতাশা থেকে বের হয়ে আসার। দেখো ভাই, ডিপ্রেশন আসলে কোনো কিছুর সমাধান দেয় না। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, আমি যতই কথা বলি তুমি এখানে হতাশ হবাই, তোমার হতাশা থাকবেই, কারণ আমি আমার লাইফে অনেকগুলো ফেজ পার করে আসছি। তো আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে এই সময়টা আমার লাইফে যতগুলো ফেজ আমি পার করছি তার মধ্যে কঠিনতম ফেজগুলোর মধ্যে একটা। চান্স না পেলে বাসায় কি বলবে, আত্মীয় স্বজন ফোন করে জিজ্ঞেস করলে কি আনসার দিব, আব্বু আম্মু এত টাকা খরচ করে আমার পেছনে খরচ করে পড়াশোনা করাইছে, যদি কোনো রেজাল্ট দিতে না পারি। তো তোমার উপর মানুষের এক্সপেকটেশন, তোমার উপর নিজের এক্সপেকটেশনের তো অনেক ব্যাপার আছে। তো হতাশা একটু কাজ করবে, কিন্তু আমি বলবো যে সেই হতাশা যেন তোমার এফোর্টকে প্রভাবিত না করে, তোমার পড়াশোনাকে যেন প্রভাবিত না করে। হতাশ হয়ে বসে থেকে কাঁদতেছো, পড়াশোনা করছো না, সেটা কিন্তু উচিত না। এরপরে আসি যে এইবারের আসলে এক্স ফ্যাক্টরটা কি, তাহলে তোমাদেরকে কিভাবে পড়তে হবে আমার বলতে সুবিধা হবে। এক্স ফ্যাক্টর হচ্ছে, আমি একটু প্রেক্ষাপটটা বলি, তোমরা 24 ব্যাচ। এখন আমি তোমাদেরকে রিয়েল ফ্যাক্ট বলবো, কেবল এটাতে অফেন্ডেড হয়ো না। সত্যি কথা বলতে হচ্ছে এইচএসসি 24 ব্যাচ হিসাবে সব থেকে উইক প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন দিচ্ছে। এর পিছনে যুক্তি বলে দিই, অন্য কোনো ব্যাচ এত কম সময় পায়নি। আমরা ভাই অ্যাডমিশন পর্যন্ত সময় পাইতাম প্রায় 2.5 বছর। 2020 ব্যাচ ওরা সময় পাইছে প্রায় 3 বছর, তোমরা সময় পাইছো 1.5 বছরের মতো। তো একে তো হচ্ছে 1.5 বছর সময় পাইছো, সময়টা অনেক কম। আবার এই 1.5 বছরের মধ্যে মাঝখানে গেল হচ্ছে বন্যা, পরীক্ষা শুরু হওয়ার সময়। বন্যার জন্য পরীক্ষা হবে না, এই আন্দোলন সেই আন্দোলন, পড়াশোনা করতে পারোনি, ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলা ওই ফেসবুক গ্রুপগুলোতে ঘুরতা ফিরতা, কি আপডেট দিছে। তারপরে হচ্ছে আমাদের জুলাই বিপ্লব গেল। সো জুলাই বিপ্লবের সময় তোমরা পড়তে পারোনি, এই সময় তোমরা ফেসবুকে খবর নিচ্ছো, টিভি দেখছো, সবার একটা অ্যাংজাইটি কাজ করছে কি হয় না হয়, তো ওই সময় পড়াশোনা হয়নি। এরপরে আবার হইলো তোমাদের আন্দোলন, এই আন্দোলনটা তোমাদের আন্দোলন মানে তোমাদের পরীক্ষা পেছানোর যে আন্দোলন, যে পরীক্ষা পেছাবে না, পরীক্ষা বাতিল করবে, সচিবালয় ঘেরা করলো, তারপরে এই নিউজ সেই নিউজ, এই আপডেট সেই আপডেট, এই গ্রুপ সেই গ্রুপ। তো এই আন্দোলনের সময় তুমি পড়তে পারোনি, তারপরে তুমি তো পরীক্ষা দিলাই না, তো এক্সামটাও হইলো না। ফিজিক্স হয়েছে বাট বাকিগুলো এক্সাম হয়নি, ম্যাথ দাওনি, বায়োলজি দাওনি, কেমিস্ট্রি দাও নাই। আর বাংলা ইংলিশ হয়েছে ভাই, ওরা তো তুমি পরীক্ষা দিবা না, অ্যাডমিশন টেস্ট ওগুলো বাদ। তো এক্সাম দিলে কি হতে দেখো, এই বন্যার জন্য পড়তে পারোনি, জুলাই বিপ্লবে পড়া হয়নি, আন্দোলনে পড়া হয়নি, এক্সাম যে হয়নি তার জন্য পড়া হয়নি। এক্সাম দিলে তো টপিকগুলো অন্তত 2-3 বার রিভিশন দিতে। ভাই মানুষ প্রেসারে পড়লে পড়াশোনা করে, প্রেসার ছাড়া মানুষ পড়াশোনা করতে চায় না, প্রেসার ছাড়া পড়াশোনা আগায় না। সো কথা হচ্ছে এই সব কারণে সময় কম, বন্যা গেল, বিপ্লব গেল, আন্দোলন গেল, এক্সাম হইলো না। আবার এখানে সময় অনেক আগাই দিচ্ছে, তুমি যেটা আন্দাজ করছিলে এপ্রিল মেতে হবে সেটা তো হলো না। তো সব মিলায় সব থেকে উইক প্রস্তুতি নিয়ে এইচএসসি 24 ব্যাচ জয়েন করতেছে। অনেকে বলতে পারো যে ভাই আমার মনে হয় উইক, বাকি সবার মনে হয় স্ট্রং। না ভাই, স্ট্রং হইতেছে পুরো ব্যাচে ধরো 50-60 জনের একেবারে পুরোপুরি পড়া শেষ করছে, এর মধ্যে পড়াশোনা করছে, সেই সংখ্যাটা খুবই কম। সো ম্যাক্সিমামেরই প্রিপারেশনটা দুর্বল প্রিপারেশন হওয়ার জন্য কি হয় দেখো, আমরা যদি আমাদের সময় বলতাম, আমাদের সময় আসলে রেগুলার টপিকগুলো মোটামুটি সবাই পারতো। রেগুলার টপিক বলতে আমি বোঝাচ্ছি দ্রাব্যতা, ধরো দ্রাব্যতা নর্মাল টপিকগুলা, অথবা হচ্ছে কি বলে আইনীকরণ শক্তির নর্মাল জিনিস, এগুলো সবাই পারতো। তো পরীক্ষায় যদি এগুলো আসতো, এগুলো ডিফারেন্স তৈরি করতো না। ডিফারেন্স তৈরি করতে হচ্ছে যে দ্বিতীয় আইনীকরণ শক্তি যদি পরীক্ষায় আসে, অথবা দ্রাবক নিষ্কাশন যদি পরীক্ষায় আসে, অথবা জটিল যোগের দ্রাব্যতা যদি পরীক্ষায় আসে। মানে আমার কথা বুঝতে পারছো কিনা, আমি বলতে চাচ্ছি যদি সবাই অনেক বেশি প্রিপারেশন ভালো নিত, সবাই যদি 2 বছর সময় পেত, এই ইস্যুগুলো যদি না আসতো, তাহলে সবার অনেক ভালো প্রিপারেশন হইতো, এবং সেখানে ডিফারেন্স ক্রিয়েট করতে হচ্ছে এক্সেপশনাল জিনিসগুলো। এভারেজ জিনিসগুলো সবাই পারতো, ওগুলো ডিফারেন্স ক্রিয়েট করতো না। কিন্তু এখন এভারেজ জিনিসই আসলে সবাই পারছে না, এভারেজ জিনিস সবাই পারবে না। তো এই জন্য এইবার ডিফারেন্স করে দিবে হইতেছে, এভারেজ জিনিস বলতে আমি বোঝাতেছি রেগুলার টপিক। সো তুমি দ্রাব্যতা পড়ো, বা জটিল যোগের দ্রাব্যতা তোমার এখন পড়ার দরকার নেই। তুমি দ্রাবক নিষ্কাশন এখন অত ডিটেলসে তোমার পড়ার দরকার নেই। দ্বিতীয় আইনীকরণ শক্তি তোমার দরকার নেই ভাই। আইআইটি প্রবলেম, তারপর হইতেছে যে ওই যে কি বলে জেইই প্রবলেম, তারপরে নিট প্রবলেম, এমআইটি প্রবলেম, এগুলো তোমার এইবার দরকারই নাই। তাহলে কি বা সেগুলো পরীক্ষা আসবে না? আসবে না আমি সেটা বলছি না, আসতেই পারে। যদি বুয়েটে 14টা প্রশ্ন আসে, ডিউতে যদি 25টা প্রশ্ন আসে, 1-2টা এরকম কঠিন প্রশ্ন আসতেই পারে, বাট সেগুলো এক্স ফ্যাক্টর না। এক্স ফ্যাক্টর হইতেছে রেগুলার জিনিস। মানে ব্যাপারটা হইতেছে এরকম যে ধরো ডিউর কথা বলি, 25 নাম্বার, 25-এর মধ্যে 20 আসছে রেগুলার টপিক, 5 আসছে কঠিন টপিক। সো অন্যান্য সময় কি হইতো যে এই 20-এর মধ্যে 18-19 প্রায় সবাই পাইতো, ওই 5-এ বা 7-এ গিয়ে ডিফারেন্সটা ক্রিয়েট হইতো। এটা কিন্তু নর্মালি অন্যান্য বার হয়। এবার কি হবে, তুমি যদি রেগুলার টপিকে পাকাপোক্ত না হয়ে ওই আইআইটি প্রবলেম সলভ করতে যাও, এমআইটি প্রবলেম সলভ করতে যাও,
তাহলে দেখা যাবে যে আগে হয়তো কি দুই একটা রেগুলার প্রবলেম না পারলেও জটিল প্রবলেম সলভ করে সেটা মিটিগেট করা যায়, বাট এখন তো তোমার নিজেরই রেগুলার টপিক পুরোপুরি পড়া নাই, তাহলে তুমি বেসমেন্ট তৈরি না করে ওই হাই প্রবলেমগুলো কেমনে সলভ করবা? না তুমি প্র্যাকটিস করতে পারবা, না পরীক্ষার হলে এক্সিকিউট করতে পারবা। সো এই জন্য আমি আমার পার্সোনাল ব্যাচে 2023 এর কন্টেন্ট আর 2024 এর কন্টেন্ট অনেক আলাদা রাখছি। আমি 23 এর গুলো আর্কাইভ আকারে দিয়ে দিয়েছি, ওরা নিজেরাই জানে যে 23 এর কন্টেন্ট 24 এর কন্টেন্ট অনেক আলাদা এখানে করা হয়েছে। 23 এ হইতেছে আমি কনসেপ্ট বেশি পড়াইছি, প্র্যাকটিসও করাইছি, সেই প্র্যাকটিসের মধ্যে আবার ধাঁচটাও আলাদা ছিল। 24 এ কি করছি, কন্টেন্টও করাচ্ছি, বাট এখানে প্র্যাকটিস অনেক বেশি করাচ্ছি, কারণ ওদের প্র্যাকটিসটা অনেক কম। সো আমি বলবো প্রথমত ডেটটা অ্যাকসেপ্ট করে নাও, হতাশা দূর করো, হতাশ হও সমস্যা নেই, কষ্ট পাও সমস্যা নেই, প্যারা খাও সমস্যা নেই, বাট পড়ার টেবিলে যাও। পড়ার টেবিলে বসলে দেখবা যে এগুলো কাজের মধ্যে ডুবে যাও। সো হতাশা তোমার জন্য কাজের ব্যস্ততা থেকে কম হয়, তোমার অ্যাংজাইটি তোমার জন্য কাজের যে একটা নিজের মধ্যে থাকে না কাজের অ্যাংজাইটি, কাজের যে তাড়না তার থেকে যেন কম হয়, তোমার পড়াশোনাকে যেন হ্যাম্পার না করে। সো তুমি হচ্ছে প্রথমে ক্লাস করবা, অবশ্যই এক্সপিরিয়েন্স কারো ক্লাস করো, যে এক্সপিরিয়েন্স ভালো, যে জানে কোন টপিকগুলো আসে। তারপরে হচ্ছে ক্লাস করার পরে ক্লাস নোটটা ভালো মতো পড়বা। এরপরে তোমার যদি মূল বই পড়া থাকে তাহলে মূল বই, আর যদি মূল বই পড়া না থাকে তাহলে মাস্টার বুক, আমি এমবি বলতেছি, মাস্টার বুকটা পড়বা। এরপরে তুমি হতেছে পড়বা হচ্ছে প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেন ব্যাংক। এই কোয়েশ্চেন ব্যাংক পড়তে গিয়ে ভাই দয়া করে এইবার কেউ আইআইটি প্রশ্ন এমআইটি প্রশ্ন পড়ো না। আমি 23 ব্যাচে আইআইটি প্রশ্ন সলভ করাইছিলাম, 24 এ করাচ্ছি না, কারণ আমি জানি 24 এর দরকার নেই। 23 এর অনেক কিছু পড়াইছিলাম যেগুলো 24 আমি পড়াচ্ছি না, কারণ ভাই অ্যাডমিশনে কেউ গবেষণাধর্মী পড়াশোনা করতে আসে না, অ্যাডমিশনে সবাই আসে চান্স পাওয়ার জন্য। এখানে চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার তুমি অতটুকুই পড়বা। সো কোয়েশ্চেন ব্যাংক করবা, এইটা করার পরে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি কি করবা, এক্সারসাইজ বুক, ওকে, ইবি। তাহলে ক্লাস নোট, মূল বই, কোয়েশ্চেন ব্যাংক, এক্সারসাইজ বুক। আর তারপরে তুমি বিভিন্ন জায়গায় যে পরীক্ষা দিচ্ছ, ডেইলি পরীক্ষা, উইকলি পরীক্ষা, নাম্বার ভাই গুল্লাই যাক, এই নাম্বারগুলো ম্যাটার করে না কেন জানো? যখন ডেইলি এক্সাম হয় তখন একটা টপিক থেকে প্রশ্ন আসে হইতেছে 20টা প্রশ্ন করতে গেলে সেখান থেকে ভাই অনেক অনেক আননেসেসারি প্রশ্ন করা লাগে, কিন্তু অ্যাডমিশনে সেই টপিক থেকে প্রশ্ন আসবে একটা, এবং যখন সেই একটা প্রশ্ন আসবে সেই একটা প্রশ্ন ঠিক কোন জায়গা দিয়ে আসবে তুমি জানো না। আবার একটা প্রশ্ন এমনও হইতে পারে তোমার কনসেপ্ট এমন আহামরি ভালো না, বাট তুমি যেটুকু পারো সেখান থেকে আসছে, আর তারপর হয়তো সেটা রেগুলার টপিক থেকে আসবে। সো এই জন্য ডেইলিতে ভালো করা মানে অ্যাডমিশনে ভালো করা তা না, ডেইলিতে ভালো না করা মানে অ্যাডমিশনে ভালো না করা সেটাও না। ডেইলি যেটা হোক না কেন আমি বলবো যে তুমি রেগুলার পড়াশোনা করো, পড়ার টেবিলে সময় দাও, দেখবা যে হইতেছে ভালো মতো হয়ে যাবে। আরেকটা জিনিস হইতেছে প্র্যাকটিসের উপরে বেশি জোর দিতে হবে এবার। সো আমি বলবো যে হইতেছে ক্লাস নোট, মূল বই অথবা মাস্টার বুক, কিন্তু এইখানে একটু বেশি সময় দিতে হবে, এখানে একটু বেশি সময় দিতে হবে, কারণ দেখো প্র্যাকটিস বেশি হলে ক্যালকুলেশন ইজি হয়, ক্যালকুলেশন করাতে তোমার শার্পনেস আসে, অল্প সময় তুমি ক্যালকুলেট করতে পারো, তাড়াতাড়ি অঙ্কের স্টেপ করতে পারো, তোমাদের যেটা এবার কম। এজন্য অ্যাডমিশনে তো শুধু পারলেই হয় না, অ্যাডমিশনে পারার সাথে সাথে সময়ের মধ্যে পারতে হয়। মানে আমার সাথে এর থেকে যত ভাইয়াদের মোটামুটি যোগাযোগ হয়, বা যারা আমার বয়সে ছোট অথবা এমন সম্পর্ক যাদেরকে আমি বলতে পারি যে ভাই এটা করেন, এভাবে পড়ান, ওভাবে পড়ান, আমি তাদেরকে এইবার সবার সাথে কথা আমি বলছি যে ভাই এইবার ধরো আমি তো কেমিস্ট্রি পড়াই, এখন কেমিস্ট্রি তো একটা সাবজেক্টে একটা স্টুডেন্ট চান্স পাবে না, তাই না? ওকে ফিজিক্স পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, এবার অনেকে আমার কাছে পড়ে না, অন্য কারোর কাছে পড়ে। সো কেমিস্ট্রি হোক অন্য সাবজেক্ট হোক, যাদের সাথে আসলে আমার কথা বলার মতো সুযোগ আছে বা বলার মতো দাবি আছে, আমি তাদেরকে সবাইকে বলছি যে ভাই প্লিজ এইবার কেউ বেশি কঠিন প্রবলেম স্টুডেন্টদের সলভ করায় না, এতে ওদেরই ক্ষতি হবে, যেন রেগুলার টপিকগুলো ভালো মতো পারে, ওকে প্র্যাকটিস করার সুযোগ দেন। মানে ধরো ওই যে একটা চ্যাপ্টারের উপরে 50 ঘন্টা ক্লাস, 40 ঘন্টা ক্লাস, 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস, এটা এবারের জন্য একটা স্টুডেন্টের জন্য ক্ষতিকর। সময় তো নাই রে ভাই, তুমি 4 ঘন্টা ক্লাস করে পরে রিভিশন কখন দেবা? তো সবাইকে বলবো যে এখন ওই লেন্দি ক্লাস না করে কম্প্যাক্ট করে নাও, স্মার্টলি পড়ো, ফিল করে পড়ো, বেশি বেশি প্র্যাকটিস করো, আর হতাশ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে মানে তোমার কি অবস্থায় তুমি আছো, অ্যাডমিশনে যে কি হবে, আর সবাই হতেছে একটু মানুষের কাছে দোয়া চাইবা, কারোর সাথে খারাপ ব্যবহার করো না।